একদিকে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন, অন্যদিকে মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টির মধ্যেই ছোট্ট একটা ট্রলারে করে আমরা ছুটছি জঙ্গলের কোল ঘেঁষে গড়ে ওঠা এক অদ্ভুত সুন্দর রিসোর্টের দিকে। পথে দেখেছি উত্তাল নদীর বুক চিরে জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরছেন বনজীবীরা। রাত নামতেই চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক, রাতের পাখির আওয়াজ আর বৃষ্টির শব্দ। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই যেন একটা সিনেমার দৃশ্য তৈরি করেছে। আর শুধু প্রকৃতিই নয়, এই জায়গার খাবারও আমাকে অবাক করেছে। কেওড়ার ঘানে ডাল, মুখে লেগে থাকা ভাজা পার্শে মাছ, অসাধারণ হাঁসের মাংস আর বৃষ্টি ভেজা সকালের গরম খিচুড়ি, সব মিলে এমন এক অভিজ্ঞতা যা আমি একদমই আশা করিনি। কেমন এই জঙ্গল বাড়ি, কত খরচ, রুমগুলো আসলেই কি সুন্দর, আর সুন্দরবনের একেবারে পাশে রাত কাটানো সেই অনুভূতি কেমন? আজকের ভিডিওতে থাকবে সেই গল্প। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি সুন্দরবনে। সকাল সকাল মংলা পোর্টে পৌঁছে একটু চিন্তায় পড়ে গেলাম, কারণ জঙ্গলবাড়ির নৌকা আসে 12টার সময়। আমরা মোটেও অপেক্ষা করতে চাইছিলাম না, তাই নিজেই ভাড়া করলাম একটা ট্রলার। অফ সিজন হওয়াতে মাত্র 1500 টাকা দিয়ে পেয়ে গেলাম। তবে চড়ে বসতেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। মংলা পার হতে বৃষ্টি কিছুটা কমলো, তবে পিছু ছাড়লো না। ঝিরিঝিরি বৃষ্টিতে আমরা এগোতে লাগলাম ঢাংবাড়ি খাল ধরে। এক পাশে সুন্দরবন আর এক পাশে মানুষের বসতি। সত্যি বলতে সুন্দরবনে আশেপাশে আসলে কেমন যেন আলাদা একটা অনুভূতি হয়। কাকা হচ্ছে সুন্দরবনে 50 বছর ধরে এই এলাকায় উনি ট্রলার চালায় এবং সে সারা জীবনে এই কাজই করে গেছে। এত অভিজ্ঞতা তার। কোনোদিন বাঘ দেখছেন কাকা এদিকে? নিজের চোখে? কোন জায়গায় দেখছিলেন এটা? এই সুন্দরবনের মধ্যে ট্রলার চালাইতে গিয়ে? ট্রলার চালাইতে। বাট এই যে রিসোর্টের এই খালটা, এর ভেতরে তো কখনো আসে না। আচ্ছা আচ্ছা এদিকেও আসে? আসে কি কন? আসে আসে হ্যাঁ। আর কুমিরের যে কুমির কুমির খালে দেখা যায় শীতকালে দেখা যায়, ওরা গরমের সময় দেখা যায়। তারপরে এই নদী পাড়িয়ে ওপার চলে যায়। বাবা, এই নদী পাড়িয়ে ওপার চলে যায় ওই মানুষের বসতির কাছে। হ্যাঁ হ্যাঁ। এই দেখেন, এই হচ্ছে মানুষের বসতি, যে এখানে কিন্তু ঘর বাড়ি আছে। আর এই হচ্ছে সুন্দরবন। আমরা এর পাশ দিয়ে যাচ্ছি আর কাকা বললো কঠিন জীবনের স্যার, এই গরিব মানুষ, আমরা ট্রলার চালায় ভাত খাই। আর এই যে বস্তি থেকে থাকে, তার যাদের বাড়ি ঘর নেই, তারা নদীর সাইডেই থাকে। আপনার ফোন নাম্বারটা বলে দেন কাকা। 01939 41 42 93। কাকা হচ্ছে মংলা, ওইখানে বেশিরভাগ সময় পাবেন। কারো দরকার হলে কাকাকে নিয়ে আসতে পারবেন। কাকা আমাদেরকে একটা গল্প বলতেছিল যে কাকা এই পাশ থেকে বাঘ কি হয়েছিল। বাঘে নই সুন্দরবনের পাশ থেকে এই যেন বসত আছে সেই জায়গায় পারি কিছু নদী পারি। তারপরে ক্ষতি হয়েছিল কেমন? দুইজন মানুষ অ্যাক্সিডেন্ট করছে, একটা মারিয়া লাইছে আর একটা মানুষের ডাংনা ভাঙিয়া লাইছে। তারপর গ্রামালারা বাঘ পিটুই মারছে। বাবা, এ তো ডেঞ্জারাস এই জায়গা যারা বাস করে। ঢাংবাড়ি খাল দিয়ে যাওয়ার সময় যে দৃশ্যটা দেখলাম, সেটা বারবার চোখের সামনে এখনো ভেসে উঠছে। মুষলধারে বৃষ্টির মধ্যেও কোমর সমান পানিতে নেমে কাজ করছেন কত নারী। কারো হাতে ছোট জাল, কেউ ঝাঁকি জাল ফেলছেন। কোথাও স্বামী স্ত্রী একসঙ্গে, কোথাও পুরো পরিবার মিলে চিংড়ির পোনা আর পার্শে মাছ ধরার চেষ্টা করছেন। তাদের চোখে কোনো অভিযোগ নেই, আছে শুধু বেঁচে থাকার এক নীরব চেষ্টা। এই নদী শুধু সুন্দর নয়, এরও নিজস্ব ঝুঁকি আছে। জোয়ার ভাটা, স্রোত, এই অঞ্চলের কুমিরের উপস্থিতির কথাও সবাই জানে। কিছুদিন আগেও এক নারী মারা গেছেন কুমিরের আক্রমণে। তবুও সংসারের দায়িত্বের কাছে সেই ভয়গুলো যেন ছোট হয়ে যায়। যে মাছ পানিতে দাঁড়িয়ে জাল টানছেন হয়তো সন্ধ্যায়, সেই টাকায় সন্তানের জন্য চাল কিনবেন। যে বাবা বৃষ্টির মধ্যে কাঁপতে কাঁপতে মাছ ধরছেন, হয়তো তার একটাই চিন্তা, আজ খালি হাতে ফিরলে পরিবারের চুলায় আগুন জ্বলবে তো। আমরা হয়তো এই দৃশ্য কয়েক মিনিট দেখেই চলে যাই, কিন্তু তাদের কাছে এটাই প্রতিদিনের জীবন, প্রতিদিনের সংগ্রাম, প্রতিদিনের যুদ্ধ। সুন্দরবনের সৌন্দর্য আমাদের মুগ্ধ করে, কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে এমন হাজারো পরিশ্রমী মানুষের গল্প লুকিয়ে আছে, যাদের ঘামেই এই জনপদের জীবন টিকে আছে। আজ এই মানুষগুলোর জন্য শুধু একটা কথাই বলতে চাই, আপনাদের সংগ্রামকে সম্মান জানাই। আল্লাহ আপনাদের হালাল রিজিকে বরকত দান করুন, সব ধরনের বিপদ থেকে হেফাজত করুন। কারণ সত্যি বলতে প্রকৃতির সবচেয়ে সুন্দর দৃশ্য নদী, বন কিংবা বৃষ্টি নয়, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য মানুষের নিরলস সংগ্রামও এক অসাধারণ সৌন্দর্য। আজকের ওয়েদারটা অনেক সুন্দর। যদি রোদ হইতো, রোদের মধ্যে এই বোটে বসে থাকতে অনেক খারাপ লাগতো। একটু আগে বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি শেষ, ওয়েদারটা খুব ঠান্ডা, আশেপাশের পরিবেশটা অনেক ভালো লাগতেছে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছলাম জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিসোর্টে। রিসেপশনে এসেই হাতে পেলাম ওয়েলকাম ড্রিঙ্কস, আর চোখে পড়লো কুমিরের সম্বন্ধে সাবধান বাণী। চেক ইন টাইম দুপুরে, তবে আমরা বেশ আগে পৌঁছে গেছি।
রুম অ্যাভেলেবেল থাকায় ভাগ্য ভালো ছিল, কিছুক্ষণের মধ্যেই পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত রুম। জঙ্গলবাড়ি নামটা আমার কাছে যথার্থই মনে হলো, কারণ রিসেপশন থেকে রুমে ঢোকার পথ পুরোটাই গোলপাতা দিয়ে ঘেরা, মনে হয় জঙ্গলেই আছি। জঙ্গলবাড়িতে পৌঁছে যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে সেটা হলো তাদের এই ডুপ্লেক্স রুম। জঙ্গলের একেবারে কোল ঘেঁষে এমন সুন্দর পরিচ্ছন্ন আর পরিপাটি একটি রুম থাকবে সত্যি বলতে আমি আশা করিনি। দরজা খুলেই মনে হলো রুমের ভেতরে বিছানা সম্বলিত দোলনাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। বাইরে যখন একটানা বৃষ্টি ঝরছে তখন সেই দোলনায় বসে জানালার বাইরে তাকিয়ে থাকার অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কঠিন। মনে হচ্ছিল সময়টা যেন একটু থেমে যাক। আর ব্যালকনিতে দাঁড়ালেই চোখের সামনে ধরা দেয় সবুজ সুন্দরবন। সকালের কুয়াশা হোক কিংবা বৃষ্টি ভেজা বিকেল, প্রতিটি মুহূর্তই যেন পোস্টকার্ডের মতো সুন্দর। শহরের কোলাহল থেকে দূরে দাঁড়িয়ে শুধু পাখির ডাক আর বৃষ্টির শব্দ শুনতে শুনতে বুঝলাম প্রকৃতির শান্তি আসলে কেমন। আরেকটি বিষয় আমাকে সত্যি অবাক করেছে, এত ভেতরের একটি জায়গা হয়েও তারা অতিথিদের জন্য আরামের ব্যাপারে কোনো আপোষ করেনি। নিজেদের পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে মাটির গভীর থেকে পানি তুলে ব্যবহার করা হয়। বাথরুমে গিজার, রুমে এসি, ফ্যান সবকিছুই রয়েছে। তাই বর্ষাকালেও থাকার অভিজ্ঞতাটা ছিল একদম স্বাচ্ছন্দ্যের। হ্যাঁ, অনেকেই বলে যে সুন্দরবনের আশেপাশে যে ইকো রিসোর্ট আছে এখানকার সবচেয়ে বড় সমস্যা পানি, শাওয়ার টাওয়ার নেওয়ার জন্য। ব্যাপার হচ্ছে আমাদের এখানে আপনার একদম পানি পাবেন পিওর। এই পানিটা মানে আমি নিজেও অন্য রিসোর্টে আগে থেকেছি, তারা ওই নদীর পানিটা ওয়াশ শাওয়ারের জন্য দিত বা এরকম। আমাদের কিন্তু ওয়াটার প্লান্ট আছে নিজস্ব। আচ্ছা, আপনি একদম গোসলের পানি থেকে খাওয়ার পানি পর্যন্ত আমরা নিজেরা ওয়াটার প্লান্ট থেকে, এটা হচ্ছে আপনার একদম র। ঠিক আছে, তাহলে পানি নিয়ে এটাতে কোনো ঝামেলা নাই। না, পানিতে ইনশাল্লাহ কোনো ধরনের ঝামেলা নাই। বৃষ্টি আজকে সারাদিন ধরে পড়ছে, বাট এত ক্ষুধা লেগেছে বৃষ্টি আসলে এখন মানতে পারছি না, দৌড়ে চলে যাব। এদের যে ওয়াকওয়ে, এখান দিয়ে হাঁটলে মনে হয় সুন্দরবনের ভেতর দিকে হাঁটতেছি। দুই পাশে গোলপাতার গাছ, তো সো বৃষ্টি আসলে এই পথে ওরকম একটা পড়তেছে না, হালকা বৃষ্টি। অনেক ভারী বৃষ্টি হলে আবার তখন লাগবে। So, মোটামুটি আমি চলে এসেছি, চলেন। বৃষ্টি লাগছে একটু, কিন্তু ক্ষুধা লাগছে তার থেকে বেশি। রিসোর্টটা আসলে সুন্দর, চারিদিকে একদম গোল পাতার গাছ দিয়ে ভর্তি। এখান থেকে কেওড়া গাছ, ছইলা ফলের গাছ আপনি আপনার রিসোর্টের রুম থেকে দেখতে পাবেন। আমাদের এই যেখানে খেতে বসছি এর আশেপাশেই কেওড়া ফলের গাছ দিয়ে ভর্তি। আই হোপ একদিন ওনারা কেওড়া ফল দিয়ে একটু ডাল রান্না করে খাওয়ায়। আর সামনেই হচ্ছে ঢাংমারি খাল, ও পাশে তো সুন্দরবন। এমন জায়গায় কিছুক্ষণ বসে থাকলে মন ভালো লাগে, আর যদি একটু সুস্বাদু খাবার পাওয়া যায় তাহলে তো কথাই নেই। দুপুরের খাবার সুন্দরবনে ঢাংমারি খালের পাশে যেহেতু খেতে বসেছি, একটা মাছ তো থাকবেই। এটা কি মাছ? সম্ভবত পার্শে মাছ ভাজি, আমি শিওর না, পসিবলি পার্শে মাছ ভাজি আছে। এখানে আলু ভর্তা আছে, একটু সালাদ, ভাত, আর এদিকে এসছে আমাদের জন্য একটা সবজি রান্না করা, লাউ সবজি। আই থিঙ্ক এটা মনে হয় মুরগির মাংস। হ্যাঁ, এখানে মুরগির মাংস আছে আর ডাল আছে। আমি প্রথমে লক্ষ্য করি নাই, সেটা হচ্ছে এটা কেওড়া দেয়া ডাল। এই যে দেখেন, এটা কেওড়া ফল দেয়া আছে, এটা হালকা টকটক ডাল হবে। এটাই আমি বলছিলাম একটু আগে এখানে বসে, যে ওনাদের তো একদম পাশেই কেওড়া ফলগুলোর গাছ রয়েছে এবং গাছও এখানে আছে। তো আমাদের একদিন কেওড়া ফল দিয়ে ডাল খাওয়ালে হয়, এবং দুপুরেই সেটা আমাদের হয়ে গেল আর কি। আমার একজন অতিথি আছে, এখানে একটা বিড়াল আছে, তো মাছ খাওয়ার জন্য এ করছে। আগেও দিয়েছি একটু, বাট আবার একটু খাবে। এখানে আলু ভর্তা যেহেতু আছে, আলু ভর্তাতে ভাতটা মেখে মাছটা খেয়ে দেখি। আমি দেখে যতদূর বুঝতে পারছি এটা পার্শে মাছ। সো দেখা যাক, চলেন আলু ভর্তাটাতে বিসমিল্লাহ করি। লাল রঙের আলু ভর্তা মানে মরিচ আছে, শুকনা মরিচ। বিসমিল্লাহ। শুকনো মরিচ দিয়ে আছে, তবে অনেক ঝাল না, ঠিকঠাক আছে। মাছটা একটু খেয়ে দেখি। এটা পার্শে মাছ। পার্শে মাছ দেখে বুঝে না বুঝি, এটা যে একটা আলাদা স্বাদ। দেখতে বাটা মাছের মতোই, কিন্তু এর যে স্বাদ, এটা মুখে দিলেই বোঝা যায় যে এটা কি মাছ। দারুণ। এই মাছে কিন্তু কাঁটা আছে, তবে কাঁটাটা ওরা এমন ভাবে ভেজেছে যে আপনি চাবায় খাই ফেলতে পারবেন। আমি তো পারবো অ্যাটলিস্ট। এইটুকু আবার ওনাকে দিই। এই যে স্যার, এর আগে পার্শে মাছ খাইছো না?
কিন্তু অনেক মজার মাছ। তারপর ওনাদের সবজিটা নেই, এটা লাউ সবজি। দেখা যাক লাউ সবজিটা কেমন, চলেন খাওয়া যাক। মজা, আলু ভর্তাটাও খাইছি মজা, পার্শে মাছটা অবশ্যই সুস্বাদু, ওর সাথে আমাদের লাউ সবজিটাও বেশ দারুণ। আর এই পার্শে মাছের এই যে পেটের দিকে যে একটু তেল তেলে ভাব থাকে না, এটা এত দারুণ লাগে খেতে। এটা আমি মোটামুটি শিওর যাই খালের পার্শে মাছ, এটার মজায় স্বাদই অন্যরকম। লাউ সবজিটা ভালো হয়েছে, আর একটু নিব। আমি এর আগেও সুন্দরবনের এইদিকে একটা রিসোর্টে ছিলাম, ওখানকার খাবারও বেশ ভালো ছিল। বড় কাঁটাটা ফেলে দিয়েছি, ছোট কাঁটা এভাবে খাওয়া যাবে। না, পাশেটা খেয়ে আমার এত মজা লাগলো, আমি মনে করছি এটা দিয়েই বেশি করে স্পেশাল তরকারি বা এরকম ভাজা একটু বেশি পরিমাণে খাই। দেখা যাক কালকে ব্যবস্থা করা যায় কিনা। আর মাথাটা আমার অতিথির জন্য, তাই না? এবার ওনাদের এই একটা চিকেন কারি আছে, তো চিকেন কারিটা একটু নিয়ে দেখি। ঘন ঝোল, আমি আগে দেখবো ঝোলটা কেমন লাগে আমার কাছে। আমি সবসময় এটা বলি, অনেকে আবার কমেন্টে বলে আমি নাকি ঝোল খোর। কথা তো খারাপ না, মাংস তো মাংসই। মুরগির মাংস খেলে মুরগির মাংসের স্বাদই লাগবে, একটু ভালো একটু খারাপ, বা গরুর মাংস তার আশেপাশে লাগবে। অ্যাকচুয়ালি রান্নাটা কেমন হচ্ছে এটা ঝোল খেলেই না বোঝা যায়। চলুন ঝোলটা খেয়ে দেখি। বাটা মশলায় রান্না করে না, পেঁয়াজ মরিচ কেটে গুঁড়া মশলা দিয়ে রান্না করে, কিন্তু তারপরেও খেতে ভালো হয়েছে। ওই পেঁয়াজের পরিমাণ, কাটা পেঁয়াজের পরিমাণ একটু বেশি আছে, হালকা একটা সুইটনেস আছে, খুবই হালকা, খুবই হালকা, মানে বোঝাই যায় না এরকম আর কি। না, দেশি মুরগি ইয়ে না, ব্রয়লার তো কনফার্ম না। আমার একটা অভ্যাস হচ্ছে, আমি মাংসের ঝোলের ভেতরে ডালটা নিয়ে মিক্স করে খাই। আর এখানে যে কেওড়া আছে যেহেতু, আমি একটু 2 পিস কেওড়া নিয়ে ফেলছি। কেওড়া নাকি প্রচণ্ড টক হয়। এর আগে আমি কাঁচা কেওড়া খেয়েছি, কেওড়া দিয়ে রান্না করা ডাল আমি এর আগে খাই নাই, এবার এই প্রথম। এর সাথে একটু মুরগির ঝোলও আমি মিক্স করে দিচ্ছি, তাহলে হালকা ওই ঝোলের ফ্লেভারটাও থাকবে, ডালের ফ্লেভার থাকবে, ডালটা যেহেতু টক টক। এখন দেখা যাক খেতে কেমন হলো। আচ্ছা, সারপ্রাইজিংলি ডালটা না টক টক না, কেওড়ার ফ্লেভার আমি এখনো পাচ্ছি না। কেওড়াও তো টক না, না আমরা তো ভাবছি কেওড়া অনেক টক হয়, বাট কেওড়া তো অনেক টক না। এটা কেওড়াটা অ্যাকচুয়ালি টক আরো হবে, এখনো সেইভাবে মানে পাকেনি। ও পরিপক্ক হয়নি দেখে টক কম। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এই জন্যই। এখানে বসে থাকলেও কেওড়ার একটা স্মেল আসে, তাই? তখন গায়ে একটু আঠাটা হয়ে যায় কেওড়ার গাটা। ও, এই জন্যই তো কারণ আমি কাঁচা কেওড়া এক সময় খেয়েছি, সেটা টক ছিল। হ্যাঁ, অনেস্টলি খাবার আমার কাছে এত ভালো লাগছে যে আমি একটু বেশি খেয়ে ফেলছি। মানে দুপুরবেলা তো ভাত এমনিতেও খাই, কিন্তু আজকের সবগুলো আইটেমে একটু অন্যরকম স্বাদ। আর স্পেশালি প্রথমবার ওই পার্শে মাছটা দিয়ে আমি যা খাচ্ছিলাম তাই ভালো লাগছিল। দেশি মুরগিটাও বেশ মজা ছিল, ডালটাও সুন্দর রান্না ছিল। আর এই সামনের পরিবেশটা দেখেন, এই হচ্ছে আমাদের সামনের ভিউ, আর আমরা এখানে বসে বসে খাওয়া দাওয়া করছিলাম। একদম খাল, তার উপরে আবার ঝিরিঝিরি বৃষ্টি আজকে পড়েই যাচ্ছে, একটু থেমেছিল আবার শুরু হয়েছে, প্রায় 2 ঘন্টা যাবত এরকম চলছে। এই রিসোর্টের যারা ওনার, তাদেরই পাশে নতুন আরেকটা রিসোর্ট হচ্ছে, নাম হচ্ছে অরণ্যবাড়ি, এবং সেখানে স্থানীয় লোকসঙ্গীতের একটা আসর বসেছে। তো আমাদেরকে ইনভাইট করলো যে চাইলে আপনারা ওখানে যেতে পারেন, যারা জঙ্গলবাড়িতে আছে তারা চাইলে ওইখানে গিয়ে এই সঙ্গীত অনুষ্ঠানটা দেখতে পারেন। তো সেখানে যাচ্ছি আমরা, পট সঙ্গীত বলে সম্ভবত এটাকে। সেই সঙ্গীতে দূর থেকে আওয়াজ শোনা যাচ্ছে, আর রিসোর্টের ভেতর দিয়ে এই রিসোর্ট থেকে ওই রিসোর্টে যাওয়ার রাস্তা করে দেওয়া আছে, সুন্দর। রাতের খাবারের আগে চলে গেলাম জঙ্গলবাড়ির আরেকটি রিসোর্ট অরণ্যবাড়িতে। সেখানে আয়োজন করা হয়েছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী পট সঙ্গীতের। প্রকৃতির এত কাছে বসে এই লোকজ সুর শুনতে শুনতে মনে হচ্ছিল যেন বাংলার 100 বছরের সংস্কৃতি চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে।
সঙ্গীত উপভোগ করে ফিরে এলাম রাতের খাবারের টেবিলে। ঠিক তখনই শুরু হলো আর্জেন্টিনা বনাম মিশরের সেই শ্বাসরুদ্ধকর বিশ্বকাপের ম্যাচ। বাইরে টুপটাপ বৃষ্টি, চারপাশে জঙ্গলের নিস্তব্ধতা, আর ভেতরে গরম গরম খাবারের সঙ্গে বিশ্বকাপের উত্তেজনা। সত্যি বলতে এমন পরিবেশে ফুটবল দেখার অভিজ্ঞতা আগে কখনো হয়নি আমার। আমরা খাচ্ছি বেগুন ভাজি আছে, এটা কি পেঁয়াজ ভর্তা যতদূর মনে হচ্ছে, সালাদের মতো করে বানানো। সাথে আছে এই যে দেশি হাঁসের মাংস, এটা সম্ভবত আলু ভর্তা না কলা ভর্তা, আর ওনাদের কেওড়া দিয়ে যে ডালটা রান্না করে আই থিঙ্ক সেটাই। এটার ভিতরে কেওড়া কই, এটাতে কেওড়া দেয় নাই মনে হয় এখন। দুপুরেরটাই ছিল, বাট স্টিল ডালটা মজা। তো চলুন খাওয়া শুরু করি। ওই পাশে খেলা শুরু হয়ে গেছে, আর্জেন্টিনার ইজিপ্টের সাথে খেলা এখানে চলছে, আর এখানে আমি বসেছি ডিনার করতে। কলা ভর্তাই আই থিঙ্ক এটা, আর কলা ভর্তা আলু ভর্তার থেকে বেটার অপশন আমার মনে হয়। আমার নজর চলে যাচ্ছে খেলার দিকে, মানে খাবার থাকলে অবশ্য সেটার দিকে তো নজর যাবে, বাট স্টিল আর্জেন্টিনার খেলা শুরু হয়ে গেছে। আর এদিকে আমাদের বেগুন ভাজি রয়েছে, সেই ভর্তার সাথে একটা করে বেগুন ভাজি নিয়ে নিই। কলা ভর্তাটা দিয়ে বিসমিল্লাহ করা যাক। খেলা মাত্রই শুরু হচ্ছে, জাস্ট এখন। বিসমিল্লাহ। কলা ভর্তা, তবে এটা খেতে আলু ভর্তার থেকে ভালোই লাগে, খারাপ লাগে না। আর সাথে বেগুন ভাজা থাকলে তো আরো ভালো। বেগুন ভর্তাটা একটু লবণ দেওয়া আছে তো, তো ভর্তার সাথে না খেয়ে আলাদা করে খাচ্ছি, ভাতের সাথে মেখে নিয়ে। এটা আরো ভালো লাগবে আই থিঙ্ক। টাইম ফর আমাদের মেইন ইভেন্ট, যার জন্য আমরা বসে আছি। এখানে আলু দেয়া আছে দেখতেছি, কিছু আলু নিলাম আর একটু ঝোল। এটা আগে একটু খেয়ে দেখি, একদম ভুনা করা। ও, এটার ভিতরে একটু চুই ঝাল দেয়া আছে, এই যে চুই ঝাল দিয়ে হাঁসের মাংস। আর আমার হাঁসের এই চামড়াগুলো খুব মজা লাগে। মুরগির চামড়া, হাঁসের চামড়া আমি খাই, অনেকেই খাই না, অনেকে মনে করে উইয়ার্ড, বাট এটা আসলে আমার কাছে মজা লাগে, বেশ মজার জিনিস। চলেন খাওয়া যাক। হাঁসের বোনাটা 10 on 10, মানে মশলাদার তো আছে, কিন্তু এটা এত ব্যালেন্সড, যেমন দুর্দান্ত মজা হয়েছে। খেলা চলতেছে, আমি খাবার নিয়ে কথা বলতে আমার ভালো লাগতেছে না এখন আর। আই হোপ আজকের ম্যাচটাও আর্জেন্টিনার পক্ষে হাঁসের মাংসের মতো অত সুস্বাদু হয়। মোটামুটি অল্প আইটেম, এগুলো দিয়েই খাচ্ছি, খাবার নিয়ে এখন আর কথা বলতে চাচ্ছি না। মোটামুটি আজকে এই অল্প কয়েকটা আইটেম দিয়ে আমরা ডিনার করবো, আর একটা সালাদও পাশে দেওয়া আছে পেঁয়াজ দিয়ে বানানো। আর এখন কথা বলতে পারছি না, গেমটা দেখতে হবে, খেলাটা দেখি আর সাথে খাবারটা খাই। প্রকৃতি, বৃষ্টি, ঐতিহ্য, সুস্বাদু খাবার আর ফুটবল সব মিলে এই রাতটা আমার সুন্দরবন ভ্রমণের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর মধ্যে একটি হয়ে থাকবে। শুভ সকাল, সবাই ভালো আছেন? একদিন কালকে থাকলাম পুরোটা দিন বৃষ্টি আর বৃষ্টি, রাতেও বৃষ্টি। আজকে চলে যাব, আজকে বৃষ্টি নেই। তো যাচ্ছি আমরা আমাদের ডাইনিং এরিয়াতে। এইখানে আসলে একদিন থাকলে লস। কেন লস বলতেছি, এক হচ্ছে চেক আউট আর চেক ইন টাইমে আপনার দিনের একটা বড় সময় চলে যাবে। সো আপনি বেশ অনেকটা সময় নিজের হারিয়ে ফেলবেন এবং সেটা এনজয় করতে পারবেন না। এবং যাওয়া আসা তো আছেই, অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন যদি কেউ প্ল্যান করে আসে, তাহলে এই রিসোর্টে থাকা তো অবশ্যই আছে, আশেপাশে একটু ক্যানাল ক্রুজিং করা, এদিক ওদিক যাওয়া। আমরা কালকে যেতে চেয়েছিলাম নৌকা নিয়ে একটু নদীতে ঘুরতে, কিন্তু বৃষ্টির কারণে সম্ভব হয়নি। আর আজকে তো আমরা 11টার সময় চলেই যাব, সো ক্যানাল ক্রুজিংটা আমাদের হচ্ছে না। বেসিক্যালি সুন্দরবন আমি খুব শীঘ্রই আবার আসবো, এইভাবে না, একদম র সুন্দরবন যাতে দেখতে পারি সেইভাবে। এই হচ্ছে আমাদের সকালের নাস্তা, বেগুন ভাজি, আলু ভর্তা, পেঁয়াজ ভর্তা, খিচুড়ি আর একটা ডিম ভাজি। আলু ভর্তা আর হচ্ছে খিচুড়ি, এটা হচ্ছে আমার মেস লাইফের সকালবেলার জাতীয় খাবার ছিল। তো এই ধরনের আলু ভর্তা দিয়ে খিচুড়ি খেতে গেলে আমার সেই কথাটাই মনে পড়ে। চলেন বিসমিল্লাহ করা যাক। বিসমিল্লাহ। যত সিম্পল খাবারই রান্না করুক, কিন্তু রান্নাটা অনেক মজা, এই জন্য কোনোবারই খেয়ে খারাপ লাগে না। ডিম ভাজি এখন সকালবেলা। আচ্ছা, খিচুড়ির ভেতরে একটু মুরগির মাংস আছে, আমি পেঁয়াজটা খাওয়া নিয়ে একটু সন্দেহ আছে যে খাওয়া ঠিক হবে কিনা।
মনে হয় খাওয়া ঠিক হবে না। কিছুটা আসলেও খেতে ভালো, ওই যে প্রত্যেকটা খাবার আমার কাছে টেস্টি মনে হচ্ছে, হয়তো কোনটা একটু কম কোনো বেশি, বাট বিষাদ না একটা। আলু ভর্তা দিয়ে মাখাই, সাথে মুরগির মাংসটা নেই না, একটু বেগুন ভাজা নিই। এই যে একটু বেগুন ভাজা নিলাম এইবার। সকালে যারা পরোটা রুটি খেতেছেন আমি জানি না সেই অপশন আছে কিনা, থাকতেও পারে, বাট গতকালও সকালবেলায় খিচুড়ি ছিল, আজকেও সকালে আমি খিচুড়ি পেলাম। এখানে কেওড়া ফল এই যে ছোট ছোট মাত্র হচ্ছে, আবার এই যে এইখানে একটু বড় বড় সাইজ হয়েছে, মানে এখন হচ্ছে মাত্র কেওড়া ফলের সিজন। এই যে একটা দেখেন, এই যে এই যে, তো মাত্র হচ্ছে কেওড়া ফলের সিজন শুরু হচ্ছে, যার কারণে এগুলো বেশ ছোট ছোট, এবং এটাই আমাদের ডালের মধ্যে দিয়েছিল, এই জন্য টকটা কম ছিল। এটা আমি কাঁচা খেয়েছিলাম, তবে সুন্দরবন থেকে না, কিন্তু ভোলা থেকে। সুন্দরবনকে আমরা দেখি সৌন্দর্যের চোখে, সবুজ বন, নদী, কুয়াশা, বৃষ্টি আর বন্য পানির এক রহস্যময় পৃথিবী হিসেবে। কিন্তু এই বনের খুব কাছে যারা বাস করেন তাদের কাছে সুন্দরবন শুধু সৌন্দর্য নয়, এটাই জীবন, এটাই জীবিকা, আবার কখনো কখনো এটাই ভয়। জোয়ার ভাটা, ঝড়, নদীর স্রোত, বন্যপ্রাণীর আতঙ্ক সবকিছুকে সঙ্গে নিয়েই তাদের প্রতিদিনের পথ চলা। কেউ মাছ ধরেন, কেউ মধু সংগ্রহ করেন, কেউ নৌকা চালান। ঘরে ফেরার নিশ্চয়তা না থাকলেও পরিবারের মুখে খাবার তুলে দিতে তারা আবারও নদীতে নামেন, আবারও বনের দিকে যান। আমরা পর্যটক হয়ে এখানে আসি কিছু সুন্দর ছবি তুলতে, কিছু শান্ত সময় কাটাতে, তারপর ফিরে যাই নিজের নিরাপদ জীবনে। কিন্তু এই মানুষগুলো ফিরে যাওয়ার মতো আরেকটা জীবন পায় না। সুন্দরবনই তাদের আশ্রয়, আবার সুন্দরবনই তাদের পরীক্ষা। তাই এই বনে এসে শুধু মুগ্ধ হলে আমাদের দায়িত্ব শেষ হয় না। আমরা যদি প্লাস্টিক ফেলে যাই, উচ্চ শব্দে প্রাণীদের বিরক্ত করি, নদী আর বন নোংরা করি, তাহলে আমরা শুধু একটা বনকে ক্ষতি করছি না, আমরা হাজারো মানুষের ভবিষ্যৎ, তাদের সন্তানের খাবার এবং তাদের বেঁচে থাকার শেষ আশ্রয়টাকেও ধ্বংস করছি। সুন্দরবন শুধু বাংলাদেশের গর্ব নয়, এটি উপকূলের মানুষের প্রাকৃতিক ঢাল, অসংখ্য প্রাণীর ঘর এবং বহু পরিবারের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক বিশাল হৃদয়। এই হৃদয়টাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার। সুন্দরবনে আসুন, সৌন্দর্য দেখুন, মানুষের সংগ্রাম অনুভব করুন, কিন্তু ফিরে যাওয়ার সময় নিজের স্মৃতি ছাড়া আর কিছু সঙ্গে নেবেন না, আর নিজের পায়ের ছাপ ছাড়া কিছু রেখে যাবেন না। কারণ সুন্দরবন বেঁচে থাকলে শুধু গাছ আর প্রাণী বাঁচবে না, বেঁচে থাকবে হাজারো মানুষের স্বপ্ন, সংসার এবং আগামী দিনের আশা। যে পরিকল্পনা নিয়ে এসেছিলাম সুন্দরবনের এদিকে, তার কোনো কিছুই সফল হয় নাই। বৃষ্টির কারণে একদমই বের হতে পারিনি, এই জন্য চলে যাচ্ছে, আজকে যেতে হবে। বাট স্টিল সুন্দর একটা সময় কেটেছে। আপনারা ভালো থাকবেন, অন্য কোনো একটা ভিডিওতে আপনার সাথে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার কাছে এই ভ্রমণটা শুধু একটা রিসোর্টে থাকা ছিল না, এটা ছিল প্রকৃতির খুব কাছে গিয়ে কিছুটা সময় কাটানো। শহরের শব্দ থেকে দূরে শুধু বৃষ্টি, নদী, জঙ্গল আর শান্তির মধ্যে কয়েকটা দিন। আপনারা যদি সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে চান, কিন্তু খুব বেশি কষ্ট করে জঙ্গলের গভীরে যেতে না চান, তাহলে জঙ্গলবাড়ি হতে পারে দারুণ একটি গন্তব্য। এদের বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে, উপরে আমি প্যাকেজগুলোর স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন।